আজকে আমরা 2017 সালে মাধ্যমিকের যে ভৌতবিজ্ঞান প্রশ্নটা এসেছিল তার বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নগুলো এবং তার উত্তর বিস্তারিতভাবে ব্যাখ্যা সহ তোমাদের সাথে আলোচনা করছি এবং এই প্রশ্নগুলোর উত্তর তোমরা মাধ্যমিকের খাতায় কিভাবে লিখবে সেগুলো আমি তোমাদের একটুখানি বোঝানোর চেষ্টা করছি। তো চলে এসো, শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ 2017 সালের যে প্রশ্নটা তার ফ্রন্ট পেজ। তো প্রথমে তোমরা ফ্রন্ট পেজের যে 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 জিনিসগুলো লেখা আছে সেগুলো একটু ভালো করে দেখবে। তো প্রথম যে ক বিভাগের যে কোশ্চেনগুলো আছে দেখো, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ কোশ্চেন। প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো এবং প্রত্যেকটা প্রশ্নের নাম্বার দেখো 1 করে আছে। প্রথমে যেটা তোমাদের বলে রাখি, তোমরা এই প্রশ্নগুলোর নাম্বার দেবে, নাম্বার দেওয়ার সাথে সাথে তোমরা এটা পূর্ণ বাক্যে লিখতে পারো বা এমনি কোশ্চেন নাম্বার দিয়ে যে কোশ্চেনটা ঠিক তার নাম্বার এবং যে কোশ্চেনটা এটা লিখতে পারো। তো আমি একটা জাস্ট দেখাচ্ছি, তোমরা টাইম বাঁচানোর জন্য পূর্ণ বাক্যে প্রশ্নটা না লিখে তোমরা এইভাবেও লিখতে পারো। দেখো আমি দেখাচ্ছি বিষয়টা। প্রথম যে লেখা আছে, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়। তো গ্রিন হাউস গ্যাস কোনটি সেটা চায়নি, এটা গ্রিন হাউস গ্যাস নয় কোনটি সেটা চেয়েছে। তো দেখো এর উত্তরটা যেটা হবে সেটা হবে অক্সিজেন। তো তোমরা খাতায় কিভাবে লিখবে, তোমরা খাতায় যেভাবে লিখবে, তোমরা প্রথমে এইভাবে উত্তরের নাম্বারিংটা করে নেবে 1.1। যদি পূর্ণ বাক্যে না লেখো তাহলে এইভাবে লিখবে, তাহলে এর অ্যান্সারটা যেটা হচ্ছে সেটা দেখো ডি অ্যান্সার হচ্ছে, তাহলে ডি লিখলে এবং যেটা অ্যান্সার সেটা লিখে দেবে, যেমন এখানে হচ্ছে অক্সিজেন। তাহলে আশা করি বোঝাতে পেরেছি। তোমরা যদি পূর্ণ বাক্যে না লেখো তাহলে কিন্তু অবশ্যই কোশ্চেন নাম্বার দেবে এবং যেটা সঠিক সেই নাম্বারটা দেবে, যেমন এখানে ডিটা সঠিক এবং সেই ডি এর অ্যান্সারটা কিন্তু লিখে দেবে। তো এইভাবে তোমরা মাধ্যমিকের প্রশ্নগুলোর উত্তর করতে পারো। পূর্ণ বাক্যে লিখলে অবশ্যই ভালো হয়, টিচারদের দেখতে সুবিধা হয়। যদি সময় বাঁচাতে চাও এইভাবেও তোমরা লিখতে পারো, কিন্তু অবশ্যই যেটা ঠিক হবে তার অ্যান্সারটা কিন্তু অবশ্যই লিখে দেবে। দেখো এবার সেকেন্ড কোশ্চেন, নিচের কোনটি চাপের একক, নিচের কোনটি চাপের এসআই একক। তাহলে 1.2, তাহলে চাপ, চাপ মানে আমরা কি জানি, চাপ মানে আমরা জানি বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের একক কি, তাহলে বলের এসআই একক হচ্ছে নিউটন আর ক্ষেত্রফলের এসআই একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে এর যে এককটা আসছে সেটা হচ্ছে নিউটন মিটার টু দি পাওয়ার -2। তাহলে 1.2 এর যে সঠিক অ্যান্সারটা হবে সেটা হবে বি এরটা। তাহলে অ্যান্সার হবে বি এরটা, এর উত্তর হবে নিউটন মিটার টু দি পাওয়ার -2। এবার আসছি 1.3 প্রশ্ন, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32, নিচের কোনটি গ্যাসটির আণবিক ওজন। তাহলে বাষ্প ঘনত্ব 32 মানে ডি ইজিক্যাল টু এখানে 32 দেওয়া আছে। আমরা জানি এম ইজিক্যাল টু অর্থাৎ গ্যাসের আণবিক ভর ইজিক্যাল টু 2D। তাহলে মানগুলো যদি বসিয়ে দিই 2 × 32 ইজিক্যাল টু হচ্ছে 64। তাহলে গ্যাসটার আণবিক ভর হচ্ছে 64, অর্থাৎ সঠিক উত্তর হবে ডি এবং এর অ্যান্সার হচ্ছে 64। এবার আসছি 1.4, নিচের কোনটির উপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে না। নিচের কোনটির উপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে না। তো ধাতুর আমি একটু ভুল বললাম, নিচের কোনটির উপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে। তাহলে দেখো ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে উপাদানের প্রকৃতি, অর্থাৎ
আবার কোশ্চেনটা আমি বলছি, ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে বস্তুটা কি দিয়ে তৈরি। বিভিন্ন ধাতুর পরিবাহিতাঙ্ক বিভিন্ন হবে। উপাদান বলতে কি বোঝায়, ধাতুটা কি দিয়ে তৈরি, মানে কোন ধাতুর কথা আমরা বলছি, লোহা না তামা না রূপো না অ্যালুমিনিয়াম। প্রত্যেক পদার্থেরই অ্যাকচুয়ালি পরিবাহিতাঙ্ক আলাদা আলাদা হয়। তাহলে পরিবাহিতাঙ্ক অ্যাকচুয়ালি যেটার উপর নির্ভর করে সেটা পদার্থটা কি দিয়ে তৈরি, অর্থাৎ পদার্থটা কি উপাদান দিয়ে তৈরি তার উপরে। তাহলে এর অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে সি। তাহলে উপাদানের প্রকৃতি। এবার আসছি নেক্সট কোশ্চেনে 1.5। দর্পণের বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি। দর্পণের বক্রতা ব্যাসার্ধ যদি আর হয়, যদি আমি এটা এখানটায় লেখার চেষ্টা করি, দেখো একটু, দর্পণের বক্রতা ব্যাসার্ধ এটাকে আমরা আর দিয়ে লিখি, আর ফোকাস যে দৈর্ঘ্য এটা আমরা এফ দিয়ে লিখি। তাহলে আর এবং এফ এর মধ্যে সম্পর্ক আমরা জানি, আর ইজিক্যাল টু কি, আর ইজিক্যাল টু হচ্ছে 2f। আর ইজিক্যাল টু 2f। তাহলে এখান থেকে আমরা যেটা পাই এফ ইজিক্যাল টু আর বাই 2। তাহলে যে অ্যান্সারটা সঠিক সেটা হচ্ছে বি। বি এর অ্যান্সারটা সঠিক, এফ ইজিক্যাল টু আর বাই 2। এবার আসছি 1.6 নম্বর কোশ্চেনটায়। প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক হয় সেটি কোনটি। তো বিচ্ছুরণ, আলোর যে বিচ্ছুরণ অংশটা আছে সেটা যদি তোমরা পড়ে থাকো দেখবে যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি এবং কম্পাঙ্ক যত কম তার বিচ্যুতি কি হয়, তার বিচ্যুতি কম হয়। আর যার তরঙ্গ দৈর্ঘ্য কম এবং কম্পাঙ্ক বেশি তাদের বিচ্যুতি বেশি হয়। তো আমরা জানি লাল আলো বিচ্যুতি কি হয়, সব থেকে কম হয়। বিচ্যুতি মানে কি, বিচ্যুতি মানে বেঁকে যাচ্ছে, কতটা বেঁকে যাচ্ছে। যদি একটু ছবি একটু বোঝানোর চেষ্টা করি বিষয়টা একটু দেখো। ধরো এই একটা প্রিজম, এই প্রিজমের উপর যদি একটা আলো এসে পড়ে তাহলে আলোটা কি হয় তোমরা জানো, ভূমির দিকে বেঁকে যায়। তো যদি এটা সাদা আলো হয়, হোয়াইট আলো হয়, তাহলে এটা কি হয়, 7টা বর্ণে ভেঙে যায়। তাহলে উপরে সব থেকে উপরে থাকে রেড, আর অর্থাৎ লাল আলো, আর সব থেকে বেশি বেঁকে যায় হচ্ছে ভায়োলেট বা বেগুনি, কারণ বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য কম, কম্পাঙ্ক বেশি। তাহলে সব থেকে বিচ্যুতি হয়, অর্থাৎ এই প্রিজম না থাকলে কি হতো, সোজা যেত, প্রিজম থাকার ফলে যে বেঁকে যাচ্ছে এটাকেই বিচ্যুতি বলে। তাহলে সব থেকে বেশি কে বেঁকে যাচ্ছে, বেগুনি। তাহলে সঠিক যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে কি বেগুনি। সি এর অ্যান্সারটা সঠিক, বেগুনি। এবার আসছি 1.7। নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি। আমরা জানি ভি ইজিক্যাল টু আই ইন্টু আর। তাহলে এখানে যে বিভব, এ হচ্ছে তড়িৎ প্রবাহ, আর হচ্ছে রোধ। তাহলে আই ইজিক্যাল টু কি আসছে, ভি বাই আর। তাহলে এর ভি এর একক কি, এর একক হচ্ছে ভোল্ট, আর রোধের একক হচ্ছে ওহম। তাহলে ভোল্ট ওহম টু দি পাওয়ার -1। তাহলে সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে বি এর উত্তরটা হবে সঠিক। এবার আসছি 1.8। নিচের কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়। সাধারণত যেগুলো ওহমীয় পরিবাহী, অর্থাৎ যে পরিবাহীগুলো ধাতব সেগুলো হচ্ছে ওহমীয় পরিবাহী, অর্থাৎ ওহমের সূত্র মেনে চলে, সেগুলোর রোধাঙ্ক কিন্তু উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে বেড়ে যায়। কিন্তু অওহমীয় পরিবাহী সেগুলোর একটা এক্সাম্পল হচ্ছে অর্ধপরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য যে তড়িৎ পরিবহনটা করে সেগুলো। ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে কিন্তু রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে বাড়ে, অওহমীয় পরিবাহীর কিন্তু উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে রোধাঙ্ক সাধারণত কমে যায়। তো এইখানে আমাদের যে অপশানগুলো আছে তার মধ্যে এই অর্ধপরিবাহী, এটা হচ্ছে একটা অওহমীয় পরিবাহী। তো এর ক্ষেত্রে কিন্তু উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে এর
রোধাঙ্ক কী হবে, আস্তে আস্তে কমে যাবে, অর্থাৎ হ্রাস পেয়ে যাবে। তাহলে সঠিক যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে বি, উত্তরটা হচ্ছে অর্ধ পরিবাহী। এই অ্যান্সারটা সঠিক। আমি আসছি পরে নেক্সট 1.9, নিচের কোন ক্রমটি ঠিক? আয়নন ক্ষমতা সঠিক ক্রম। তো আলফা বিটা গামা তেজস্ক্রিয় যে রশ্মিগুলো আছে তার ক্লাস আমার অলরেডি আমি চ্যানেলে দিয়ে দিয়েছি। তো এখানে সবথেকে বেশি যার আয়নন ক্ষমতা সেটা হচ্ছে আলফা, তারপরে এর থেকে একটু কম হচ্ছে বিটা, আর সবথেকে কম হচ্ছে গামা রশ্মির। তো এর সঠিক যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে এ, এর অ্যান্সারটা হবে এ। তাহলে আলফা গ্রেটার দ্যান বিটা গ্রেটার দ্যান গামা, অর্থাৎ আলফা রশ্মি সব থেকে বেশি, তারপরে বিটা রশ্মি, তারপরে গামা রশ্মি। এবার আমি আসছি 1.10, অর্থাৎ 10 নম্বর যে কোশ্চেনটা আছে। এবার আমি আসছি 1.10 যে প্রশ্নটা আছে এটাতে, নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? তো এটার জন্য আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমরা পিরিয়ডিক টেবিলটা দেখি, অর্থাৎ পর্যায় সারণীটা। সেখানে আমরা কি জানি, দেখো এই পিরিয়ডিক টেবিল বরাবর যদি আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাই, অর্থাৎ এই বরাবর যাই, সেখানে পারমাণবিক ব্যাসার্ধগুলো কি হয়, হ্রাস পায়, আর উপর থেকে নিচে নামলে পারমাণবিক যে ব্যাসার্ধগুলো আছে সেটা কি হয়, বৃদ্ধি পায়। তো তোমরা যদি এই পিরিয়ডিক টেবিলটা লক্ষ্য করো তাহলে দেখবে এখানে তো আমাদের যে অ্যান্সারগুলো দেওয়া আছে সেটা হচ্ছে প্রথমে আছে পটাশিয়াম, তারপরে আছে হাইড্রোজেন, তারপরে আছে লিথিয়াম, এই যে লিথিয়াম, তারপরে আছে সোডিয়াম। তো সব থেকে নিচে যে আছে, তা যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাহলে সব থেকে নিচে যে আছে তার ব্যাসার্ধটা কী হবে, সর্বাধিক হবে। অর্থাৎ এখানে সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে কে, অর্থাৎ এই যে পটাশিয়াম। তাহলে এখানে যে সঠিক যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে পটাশিয়াম। আবার বলছি এর কারণটা হচ্ছে উপর থেকে নিচে নামলে কি হচ্ছে, পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমাদের যে অ্যান্সারগুলো আছে, তাহলে দেখো ফার্স্ট কলমে সবার লাস্ট এই অনুযায়ী যে 4 নম্বরটা আছে সেটা হচ্ছে দেখো সব থেকে নিচে আছে যেগুলো দেওয়া আছে, তাহলে পটাশিয়ামের ব্যাসার্ধ কী হবে, সব থেকে বেশি হবে। এবার আসছি আমাদের নেক্সট কোশ্চেন 1.11, নিচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান? দেখো হাইড্রোজেন ক্লোরাইড, এই যে এটা হচ্ছে HCl, এটাতেই সমযোজী বন্ধন বর্তমান। সোডিয়াম ক্লোরাইড এটা তড়িৎযোজী, লিথিয়াম হাইড্রাইড এটাও তড়িৎযোজী, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটাও তড়িৎযোজী। তাহলে এই যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে এ, এটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, এই অ্যান্সারটা সঠিক। এবার আসছি 1.12 কোশ্চেনটাতে, নিচের কোনটি জলীয় দ্রবণের একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? তো দেখো এখানে যে অ্যান্সারগুলো আছে সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড বা ভিনিগার। তো এইটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য আমরা জানি, কারণ এটা জৈব অ্যাসিড। তারপরেই আছে সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা, এটা প্রচণ্ড তড়িৎ বিশ্লেষ্য, এটা খুব খার একটা। সালফুরিক অ্যাসিড এটাও তীব্র তড়িৎ বিশ্লেষ্য, সোডিয়াম ক্লোরাইড এটাও তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তাহলে সঠিক অ্যান্সারটা হবে এ, অর্থাৎ CH3COOH। এবার আসছি 1.13 এই কোশ্চেনটা, নিচের কোনটি আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয়? দেখো অ্যামোনিয়া একটা কি গ্যাস, ক্ষারকীয় গ্যাস, অর্থাৎ এর জলীয় দ্রবণ একটা ক্ষার। তাহলে এটা কখনোই অ্যাসিড বা অ্যাসিড জাতীয় কোনো অক্সাইড দ্বারা কিন্তু এটা শোষণ করানো যাবে না, অর্থাৎ এটা বিক্রিয়া করে যাবে। তাহলে এটাকে যদি শুষ্ক করতে হয় তাহলে তোমাদেরকে অবশ্যই ক্ষারীয় কোনো পদার্থ দিয়ে বা ক্ষারীয় অক্সাইড দিয়ে এটাকে শুষ্ক করতে হবে। আমাদের এখানে যে অপশানগুলো আছে সেখানে ক্ষারীয় অক্সাইড যেটা আছে সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। তো ক্যালসিয়াম অক্সাইড দিয়েই অ্যামোনিয়াকে কী করা হয়, শুষ্ক করা হয়। তাহলে এর যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে সি,
এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। এবার আসছি 1.14 এই কোশ্চেনটায় কি বলছে, নিচের অ্যালুমিনিয়ামের ধাতুর আকরিক, এটা বুঝতেই পারছো এটা হবে এ বক্সাইট। তারপরে আসছি 1.15 এমসিকিউ এর শেষ কোশ্চেন, নিচের কোনটি অ্যালডিহাইডের কার্যকারী গ্রুপ? তো যে অপশানগুলো আছে দেখো, এটা হচ্ছে অ্যালকোহল গ্রুপ, এইটা হচ্ছে অ্যালডিহাইডের গ্রুপ, এটা কিটোন, আর এটা হচ্ছে অ্যাসিড। তাহলে সঠিক উত্তরটা হবে বি, আর এর অ্যান্সারটা আমরা লিখে দেবো পাশে সিএইচও। তো আমাদের বিভাগ ক যে এমসিকিউগুলো ছিল সেটা আমরা ব্যাখ্যা সহ আলোচনা করলাম। এবার আমরা বিভাগ খ নিয়ে আলোচনা করব এবং কিভাবে সেটা আমরা উত্তরপত্রে লিখব সেটাও একটু তোমরা লক্ষ্য করো। এবার আমরা খ বিভাগের যে প্রশ্নগুলো আছে দেখো, তোমরা নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। তো খ বিভাগের যে প্রশ্নগুলো আছে প্রত্যেকের মার্কস হচ্ছে 1 করে আছে, তোমরা পরপর দেখতে পাচ্ছ, এবং এখানে তোমরা কিছু কিছু প্রশ্নের অপশান পেয়ে যাবে। তো এখানে আমার যেটা বলার সেটা হচ্ছে যে অপশানগুলো আছে তোমরা চাইলে অপশানগুলো করে দিতে পারো। যদি দেখা যায় যে তোমার যে প্রথম যে প্রশ্নটা করছো সেটা ভুল, কিন্তু অপশানে বা অথবার সাথে যে কোশ্চেনটা আছে সেটা তুমি ঠিক করেছো, তো সেক্ষেত্রে ইনস্ট্রাকশন থাকে যে সঠিক অ্যান্সারটা তোমাদের নিতে হবে। এমসিকিউতে কিন্তু এটা করতে যেও না, এমসিকিউতে কিন্তু এই অপশানটা থাকে না। এমসিকিউ এর ক্ষেত্রে বলা হয় তুমি প্রথম যে অপশানটা চুজ করবে সেইটাই কিন্তু ধরা হবে। এমসিকিউ অর্থাৎ একের দাগের যে কোশ্চেনগুলো থাকে তার কথা আমি বলছি, সেখানে 4টে কোশ্চেন থাকে, তো সেখান থেকে কিন্তু প্রথমেই যেটা অ্যান্সার করবে সেটাই সেটাই কিন্তু নেওয়া হয়। কিন্তু বিভাগ ক্ষয়তে যে অথবাগুলো থাকে, অর্থাৎ প্রশ্নগুলোর সাথে যে অথবা থাকে, যে প্রথম কোশ্চেনটার সাথে দেখো একটা অথবা আছে, তুমি এইটাও করতে পারো এটাও করতে পারো, আর তোমার যদি মনে হয় তোমরা দুটোই করে আসতে পারো তো সেক্ষেত্রে একটাই নেওয়া হবে, একটা কোশ্চেনের অ্যান্সারই তোমার নেওয়া হবে। তো যদি কোনো কারণে প্রথমটা ভুল হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় কোশ্চেনটা তুমি সঠিক যে অ্যান্সারটা করবে সেটাই কিন্তু নেওয়া হবে। তো শুরু করা যাক খ বিভাগের অ্যান্সারগুলো। তো প্রথমেই যে কোশ্চেনটা আছে দেখো, সেটা যে ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে, এটা অ্যাকচুয়ালি লিখতে হবে, তাই তো। তো যদি আমরা বায়ুমণ্ডলের স্তরগুলো দেখি, দেখো প্রথমে আছে ট্রপোস্ফিয়ার, তারপরে আছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে আছে মেসোস্ফিয়ার, তারপরে আছে থার্মোস্ফিয়ার, তারপরে আছে এক্সোস্ফিয়ার। তো 20 কিমি, 50 কিমি, 85 কিমি বলে এইভাবে আমি তোমাদের স্লাইডে দেখিয়েছি। তো আমাদের এরিয়াটা বলছে এখানে ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সাথে সাথে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যত উচ্চতা বাড়বে ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে সেটা আমাদের এখানে লিখতে বলেছে। তো আমি এই জায়গাটা যেহেতু অনেকবারই আসে পরীক্ষায়, তো আমি বিস্তারিতভাবে একটু তোমাদের বলে দিই, তোমরা একটু মনে রাখো। তো প্রথম যে স্তরটা আছে বায়ুমণ্ডলের, অর্থাৎ ক্ষুব্ধমণ্ডল যেখানে ঝড় বৃষ্টি হয়, ট্রপোস্ফিয়ার, তো এইখানে উষ্ণতা বাড়ার সাথে সাথে এখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কি হয়, হ্রাস পায়। লিখে দিই তাহলে, এইখানটায় এই ট্রপোস্ফিয়ারের যখন মানে আস্তে আস্তে উষ্ণতাটা উচ্চতাটা বাড়বে, তাহলে আস্তে আস্তে কি হবে, হ্রাস পাবে। তাহলে এইখানটায় হ্রাস পায়। তো কত হারে হ্রাস পায় সেটারও একটা মান আমরা যা নির্ণয় করা হয়েছে, সেটা হচ্ছে প্রতি কিলোমিটারে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিলোমিটার হারে হ্রাস পায়। এটাকে বলে ল্যাপস রেট। ল্যাপস রেট। তাহলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়। তো আমি আবার বলছি, আমি একটু বিস্তারিতভাবে এই জিনিসটা একটু বলে দিই, কারণ অনেকবারই এসেছে এই ধরনের কোশ্চেন। আচ্ছা, তারপরে দেখো, তারপরে যে স্ট্র্যাটোস্ফিয়ার আছে, সেই স্ট্র্যাটোস্ফিয়ারের প্রথম 20 কিলোমিটার
প্রথম এই যে দ্বিতীয় স্তরটা প্রথম 20 কিলোমিটার উষ্ণতা একই থাকে, তারপর বৃদ্ধি পায়, আচ্ছা এবার আসি মেসোস্ফিয়ারে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে, অর্থাৎ এই যে স্তরটা উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়, তারপর থেকে যত উচ্চতা বাড়ে উষ্ণতা বৃদ্ধি পায়। তাহলে ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়, পার কিলোমিটারে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে কমে যায়, এটাকে বলে ল্যাপস রেট। স্ট্র্যাটোস্ফিয়ারে প্রথম 20 কিলোমিটার কি হয়, উষ্ণতা একই থাকে, তারপরে আস্তে আস্তে বৃদ্ধি পায়। মেসোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়। আবার মেসোস্ফিয়ার শেষ হয়ে গেলে যে থার্মোস্ফিয়ারটা আছে, থার্মোস্ফিয়ার বা এক্সোস্ফিয়ার আছে, তো সেখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায়। তো এই হচ্ছে বিষয়, মুছে দিয়ে এগুলো। তাহলে এখানে আমার যে অ্যান্সারটা হবে সেটা হলো ট্রপোস্ফিয়ারের উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে 2.1 উষ্ণতা হ্রাস পায়। আচ্ছা এবার অথবার কোশ্চেনটা দেখো, ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। তো ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির ফলে একটা ক্ষতিকর দিক হচ্ছে মেরু অঞ্চলের যে বরফগুলো আছে সেগুলো গলে যায়। তাহলে মেরু অঞ্চলের বরফগুলো গলে গেলে সমুদ্রের জলস্তর কি হবে, আস্তে আস্তে বেড়ে যাবে। তো সমুদ্রের জলস্তর যদি বেড়ে যায় তাহলে কোস্টাল এরিয়ায়, অর্থাৎ সমুদ্রের তীরবর্তী যে শহরগুলো আছে, তো সেগুলো আস্তে আস্তে কি হবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, অর্থাৎ জলের তলায় চলে আসবে। এটাই হচ্ছে একটা ক্ষতিকর প্রভাব। আচ্ছা তারপরে কোশ্চেনটা আছে দেখো 2.2, ইউভি রশ্মির প্রভাবে ক্লোরোফ্লোরোকার্বন থেকে নির্গত কোন পদার্থটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে। 2.2 এর যে অ্যান্সারটা হবে সেটা যে সিএফসি গ্যাসটা বলা হচ্ছে, সেখান থেকে নির্গত যে গ্যাসটা হচ্ছে সেটা হচ্ছে ক্লোরিন। তো ক্লোরিন গ্যাস, তো এইটা একটু স্টার দিয়ে রাখি, এটা হচ্ছে মুক্তমূলক আকারে থাকে। তো সিএফসি গ্যাস থেকে নির্গত যে ক্লোরিনটাই কিন্তু ওজোন গ্যাসকে ভেঙে দেয়। তো এই যে কোশ্চেনটা এটাও খুব ইম্পর্টেন্ট। তো এর বিক্রিয়াটাও তোমাদের আমি একটুখানি বোঝানোর চেষ্টা করছি, দেখো। তো সিএফসি গ্যাস অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটে দেখো, তাহলে সিএফসি যে গ্যাসটা বেরোয়, তাহলে এর সাথে ইউভি রশ্মির বিক্রিয়ায় কি হয়, ইউভি রশ্মির বিক্রিয়া তৈরি হয় ক্লোরিন, দেখতেই পাচ্ছ এটি জায়মান ক্লোরিন, আর তৈরি হয় CFCl2। এই যে মুক্ত যে মূলকটা আছে, এই সিএল করে কি, O3 সাথে বিক্রিয়া ঘটায়, O3 সাথে বিক্রিয়া ঘটিয়ে তৈরি করে ClO প্লাস অক্সিজেন। আবার করবে কি, এই যে ClO ও আবার একটা ওজোন গ্যাসকে অ্যাটাক করবে, করে আবার এটা মুক্তমূলকে পরিণত হবে, আবার অক্সিজেন তৈরি করবে। তাহলে আবার এইটা করবে কি, আবার ওজোন গ্যাসকে ভাঙতে থাকবে। তাহলে দেখতেই পাচ্ছ সিএফসি গ্যাস থেকে যে ক্লোরিন গ্যাসটা মুক্ত হয় বা ক্লোরিনের যে মুক্তমূলকটা মুক্ত হয়, সেটা একটা ওজোনকে ভেঙে ClO তৈরি করে আর অক্সিজেন তৈরি করে। আবার ClO আর একটা ওজোন গ্যাসকে অ্যাটাক করে, দিয়ে আবার একটা মুক্তমূলক তৈরি করে, আবার অক্সিজেন তৈরি করে, আবার ওইটা আবার একটা ওজনকে, এইভাবে কিন্তু একটা চেন রিয়াকশন চলতে থাকে। তো পরীক্ষা করে দেখা গেছে একটা সিএফসি অণু প্রায় কয়েক লক্ষ ওজোন গ্যাসকে নষ্ট করে দিতে পারে। এবার আসছি 3 নম্বর কোশ্চেনটা।
নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। একই উষ্ণতা ও চাপে সম আয়তন CO2 ও N2 গ্যাসের অণুর সংখ্যা পৃথক। তো 2.3 যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে অ্যাভোগাড্রো প্রকল্প বা অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী। অ্যাভোগাড্রো প্রকল্প বা সূত্রটা কি? সেটা হচ্ছে একই উষ্ণতা এবং চাপে সম আয়তন সকল গ্যাসে সম পরিমাণ অণু থাকবে। তো কিন্তু এখানে কি লেখা আছে? অণু পৃথক আছে। তো সুতরাং এই যে 2.3 যে অ্যান্সার হবে এটা হচ্ছে মিথ্যে হবে, অর্থাৎ 2.3 অ্যান্সারটা হবে মিথ্যা। এবার আসছি 2.4। বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতার একটি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক লেখ। তাহলে তোমাদের আশা করি বয়েলের সূত্র মনে আছে। 2.4 গ্যাসের চাপ, গ্যাসের চাপকে যদি আমরা পি দিয়ে লিখি আর আয়তনকে যদি আমরা ভি দিয়ে লিখি, তাহলে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে পি প্রপোর্শনাল টু 1/v, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। আচ্ছা, এবার আসছি 2.5 এর কোশ্চেনটা অ্যান্সারে। তরলের আপাত প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? দেখো, তরলের দু ধরনের প্রসারণ হয়, একটা হচ্ছে তরলের আপাত প্রসারণ আর একটা হচ্ছে প্রকৃত প্রসারণ। আপাত প্রসারণ মানে হচ্ছে তরল যেহেতু কঠিন পদার্থের মতো নয়, তো তরলকে সবসময় কি করতে হয়? একটা পাত্রের মধ্যে রাখতে হয়। যখনই পাত্রটা শুদ্ধ তুমি গরম করবে তরলকে, তো সেক্ষেত্রে কি হবে? পাত্র স্বাভাবিকভাবে প্রসারিত হবে, তার সাথে সাথে তরল তো প্রসারিত হচ্ছেই। তো যখন আমরা পাত্রের প্রসারণকে কনসিডার করব তখন সেটাকে বলা আপাত প্রসারণ, আর যখন কনসিডার করব না তখন সেটাকে বলা হচ্ছে প্রকৃত প্রসারণ। তো তাহলে আপাত প্রসারণের মধ্যে পাত্রের প্রসারণও ঢুকে আছে, কিন্তু প্রকৃত প্রসারণের মধ্যে কিন্তু সেটা নেই। তাহলে সেক্ষেত্রে প্রকৃত প্রসারণ হচ্ছে তরলের নিজস্ব ধর্ম। 2 এর অ্যান্সারটা হবে প্রকৃত প্রসারণ। আচ্ছা, এর সাথে যে অথবাটা আছে, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হচ্ছে ওয়াট মিটার টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। তো 2.5 এর অথবার যে কোশ্চেন তোমরা যদি ভুলে গিয়ে মানে ধরো তোমাদের মনে পড়ছে না, তো সেক্ষেত্রে কিভাবে নির্ণয় করবে সেটাও আমি একটুখানি তোমাদের বুঝিয়ে দিই। দেখো, কিউ সমান সমান ছিল কে ইন্টু এ θ2 - θ1, অর্থাৎ উষ্ণতার পার্থক্য ইন্টু সময় বাই বেদ। কে সমান সমান কি আসছে? তাহলে কে সমান সমান আসছে এখান থেকে কিউ ইন্টু ডি বাই এ ইন্টু টি ইন্টু θ2 - θ1। তো কিউ এর একক কি? কিউ এর তাপের যে কোনো এসআই মানে শক্তি, এসআই একক হচ্ছে জুল। জুল ইন্টু মিটার বাই মিটার স্কোয়ার ইন্টু সময় হচ্ছে সেকেন্ড ইন্টু কেলভিন। মিটার একটা মিটার কেটে গেল, তাহলে জুল পার সেকেন্ড, এই যে জুল আছে আর সেকেন্ড আছে, জুল বাই সেকেন্ড মানে কি? ওয়াট। আর একটা মিটার কেটে গেছে, তার মানে মিটার টু দি পাওয়ার -1 আর কেলভিন টু দি পাওয়ার
-1। এইভাবে তোমরা করে নিতে পারো। 2.6 যে প্রশ্নটা আছে সেটা, আলোক এর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ হচ্ছে রামধনু। আচ্ছা, এবার আসছি 2.7, কোন ধরনের লেন্সের দ্বারা হ্রস্বদৃষ্টি প্রতিকার করা হয়? হ্রস্বদৃষ্টি মানে হচ্ছে কাছের জিনিস দেখতে পায় স্পষ্টভাবে, এই রোগের ক্ষেত্রে মানুষ দূরের জিনিস স্পষ্টভাবে দেখতে পায় না। তো সেক্ষেত্রে যে লেন্সটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অবতল লেন্স। এর অ্যান্সারটা হবে অবতল। এবার আসছি 2.8-এ, যদি তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন বিপরীত করা হয় তাহলে বার্লের চক্রের গতি কি হবে? তো সেক্ষেত্রে বার্লের চক্রটা কি হবে? বিপরীত দিকে ঘুরবে, অর্থাৎ আগে যেদিকে ঘুরছিল তার উল্টো দিকে ঘুরবে। এবার আসছি 2.9, 1 কুলম্ব তড়িতাধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কাজ করতে হবে? আমরা জানি W = কি? Q × V। তাহলে এখান থেকে W সমান আসছে, Q কত আছে 1, আর 1 ভোল্ট = 1 জুল। অ্যান্সার হবে 1 জুল। আচ্ছা, 2.10-এর এটাই আসছি, 2.10, তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে বিটা কণা নির্গত হয়? তো তেজস্ক্রিয় যে কোনো কণা, বিটা কণা হোক আলফা কণা হোক, সবসময় নিউক্লিয়াস থেকে নির্গত হয়। লিখতে হবে, এর অ্যান্সার হবে পরমাণুর নিউক্লিয়াস থেকে। আর এর যে অথবাটা আছে, তাহলে ইউ থেকে, অর্থাৎ ইউরেনিয়াম থেকে আলফা কণা নিঃসরণের ফলে যে মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা কত? তাহলে ইউরেনিয়াম 238, 92। আলফা মানে হচ্ছে কি? আলফা মানে হচ্ছে হিলিয়াম, ভর সংখ্যা 4, প্রোটন সংখ্যা 2। তাহলে এখান থেকে যেটা তৈরি হয় থোরিয়াম তৈরি হয়। তাহলে প্রোটন সংখ্যা 2 কমে যাবে, অর্থাৎ 90 হয়ে যাবে, আর এটা হবে 234। তাহলে এর উত্তর যেটা হবে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা হয় 92 - 2 হচ্ছে 90। এবার আসছি বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও, 2.11 যে কোশ্চেনটা আছে। তো এই প্রসঙ্গে তোমাদের আমি একটু বলে রাখি যে বাম স্তম্ভ ডান স্তম্ভ যখন মেলাবে তখন কখনো যেমন ভাবে আছে লিখে এরকম দাগ দিয়ে দিয়ে করবে না। প্রথমে বাম স্তম্ভের গুলো লিখে নেবে, লিখে তার সরাসরি অ্যান্সারগুলো লিখে দেবে। এইভাবে তোমরা কিন্তু অবশ্যই করবে পরীক্ষায়। প্রথম যেটা আছে দেখো 2.11.1, একটি সন্ধিগত মৌল। আমি একটা জাস্ট লিখে দেখিয়ে দিচ্ছি, তারপরে তোমাদের অ্যান্সারটা বলে দিচ্ছি, ওইভাবেই লিখবে। তাহলে প্রথমে এইভাবে লিখে নেবে, এইটাকে লিখে নেবে সন্ধিগত মৌল। লিখে নিলে তার সোজাসুজি যে অ্যান্সারটা হবে সেটা লিখে দেবে। একটি সন্ধিগত মৌল কি? একটি সন্ধিগত মৌল হচ্ছে নিকেল। তাহলে এখানে লিখে দেবে, এরকম ভাবে লিখবে বি, অপশন লিখে দেবে নিকেল। আচ্ছা, তারপরে কোশ্চেনটা 2.11.2, একটি ইউরেনিয়ামোত্তর মৌল। এভাবে লিখবে, লিখে এর অ্যান্সারটা লিখবে প্লুটোনিয়াম। সরি, এটা অ্যান্সারটা হচ্ছে ডি,
হচ্ছে প্লুটোনিয়াম। তোমরা কিন্তু লিখবে পুরোটা, আমি লিখছি না। তারপরে আসছি 2.11.3 থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় F2O3 কে বিয়োজিত করে। এর অ্যান্সারটা হচ্ছে এ, অ্যালুমিনিয়াম। তারপরে 2.11.4 একটি ধাতু সংকর কাঁসাতে উপস্থিত, যে ধাতু সংকর কাঁসাতে উপস্থিত হচ্ছে টিন। তো এইভাবে তোমরা করবে। তারপরে আসছি 2.12 এর কোশ্চেনটা। F2 লুইস ডট আঁকতে বলেছে। F2 যে স্ট্রাকচার, এফ দেখো ক্রমাঙ্ক দেওয়াই আছে 9, তাহলে এফ এর যে স্ট্রাকচার সেটা হচ্ছে মাঝখানে নিউক্লিয়াস থাকে, 9টা প্রোটন থাকে, প্রথম কক্ষে থাকে 2টো, তারপরের কক্ষে থাকে 7খানা ইলেকট্রন থাকে। তাহলে আমরা যখন স্ট্রাকচারটা আঁকবো লুইস ডট, তখন জাস্ট বাইরের কক্ষটা দেব, তাহলে বাইরের কক্ষের 6টা ইলেকট্রন এইভাবে দেখাবো। তাহলে 8টা দরকার, তাহলে পাশের যে একটা ফ্লুরিন আছে তার সাথে বন্ড করবে, এটাকে আমরা ক্রস দিয়ে দেখাবো। তাহলে এই যে এই ইলেকট্রনটা জোটটা তৈরি করছে, তাহলে এখান থেকে যেটা আমরা পাচ্ছি এফ সিঙ্গেল বন্ড এফ। তাহলে এইভাবে তোমরা দেখাবে এটা। এবার আসছি 2.13। তো তোমার আরেকটা প্রসঙ্গে বলে রাখি, তো তোমাদের এই জিনিসটা না দেখালেও হবে, ঠিক আছে? এই জিনিসটা না দেখালেও হবে, জাস্ট এইটা এঁকে দিলেই হবে, এটা দেখানোর দরকারই নেই, এই জিনিসটা দেখানোর দরকারই নেই। আচ্ছা, এইবার বলছে কি বিশুদ্ধ জলে অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের অপেক্ষা বেশি হয় কেন? এই প্রসঙ্গে বলে রাখি, বিশুদ্ধ জল কিন্তু কোনো তড়িৎ পরিবহনই করে না, বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করে না। তো এর মধ্যে যদি সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়, তো সেক্ষেত্রে সালফিউরিক অ্যাসিডের যে অণুগুলো আছে সেগুলো ভেঙে হাইড্রোজেন বা হাইড্রোক্সিনিয়াম আয়ন তৈরি করে, এবং সালফেট SO4 আয়ন তৈরি করে। সেই আয়নগুলোই কিন্তু তড়িৎ পরিবহন করে, অর্থাৎ আয়নের সংখ্যা বৃদ্ধি পায়, তাই তড়িৎ পরিবহন বেশি হয়। তাহলে তোমাদের এইভাবে লিখতে হবে, সালফিউরিক অ্যাসিড যোগ করলে তড়িৎ বেশি হয় কারণ আয়নের পরিমাণ বৃদ্ধি পায়। আয়নগুলো তোমরা লিখে দিতে পারো, তোমাদের H+ লিখলেই হবে, SO4 এই আয়নগুলো বৃদ্ধি পায়, এইভাবে লিখলেই হবে। আর এর অথবার কোশ্চেনটা দেখি কি লেখা আছে। অথবাটা কি বলছে, কোনো তড়িৎ বিশ্লেষের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণে তড়িতের বাহক হচ্ছে আয়নগুলি, এভাবে লিখে দেবে আয়নগুলি। এবার আসছি 2.14। কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাপিত হয়? কপার বিশ্লেষণে Cu2+ এই আয়নটা, এইটা তড়িৎ বিশ্লেষণে ধাপিত হয়। তো তড়িৎ বিশ্লেষণের উপর আমার অলরেডি একটা ক্লাস চ্যানেলে আছে, তোমরা দেখে নেবে। কপারের সালফেটের তড়িৎ বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যমিকের জন্য। তো তোমরা একটু চ্যানেলের প্লেলিস্টগুলো একটু ঘেটে দেখো, তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এবার 2.15 নম্বর, লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের পদক্ষেপটা পড়ে তার সংকেত হচ্ছে 2.15, তার সংকেত হচ্ছে লেড নাইট্রেট। দেখো লেড নাইট্রেট H2S, তো বুঝতেই পারছো লেড হচ্ছে PbS, এর কিন্তু পদক্ষেপ পড়ে, এইটাই কালো রঙের। যদি বিক্রিয়াটা তোমাদের যদি একবার দেখাই, সেটা এরকম হবে, PbNO3
ইকুয়াল টু আইস, এটা লেখার দরকার নেই কিন্তু, ঠিক আছে, এটা লেখার দরকার নেই, আমি জাস্ট বিক্রিয়াটা একবার মনে করিয়ে দিচ্ছি জাস্ট প্র্যাকটিসের জন্য। 2HNO3 এটা যদি মানে বড় কোশ্চেন হিসাবে কিন্তু এটা আসতে পারে, 2 নম্বরের কোশ্চেন, যে পিবিএস এর কালো অধক্ষেপ পড়বে, এটা হচ্ছে কালো। তোমাদের এই পোর্শনটা লেখার দরকার নেই, তোমাদের জাস্ট এইটা লিখলেই হবে, এই পিবিএস এটা লিখলেই হবে। 2.15 যে অথবার কোশ্চেনটা ছিল সেটা দেখো, আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের দ্রবণে H2S গ্যাস চালনা করলে বর্ণের কি পরিবর্তন হয়? ডাইক্রোমেটের কমলা রঙের বর্ণটা যেটা তৈরি হয় সেটা হচ্ছে সবুজ বর্ণ তৈরি হয়, এইভাবে লিখতে পারো, কমলা বর্ণ পরিবর্তিত হয়ে সবুজ বর্ণ হয়। এবার আসছি 2.16 এই অংশটা, ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যবহৃত হয়, একটি অ্যামোনিয়া আর অপরটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, CO2, কার্বন ডাই অক্সাইড। 2.17 যে কোশ্চেনটা আছে, পলিভিনাইলের ক্লোরাইডের একটা ব্যবহার উল্লেখ করো, এটা কি? পাইপ, জলের পাইপ তৈরিতে ব্যবহৃত হয়। আচ্ছা, এবার আসছি 2.18 এর IUPAC নাম লেখো, কি আসছে? CH3 CH2 OH। তো দেখো এর কার্বন সংখ্যা হচ্ছে 1 2 3, অর্থাৎ 3টে কার্বন আছে, তাহলে প্রথম মূল শব্দ হবে প্রোপ। আচ্ছা, সিঙ্গেল বন্ড যেহেতু N আর যেহেতু OH আছে তো অল, তাহলে হবে এর 1 নম্বরে যেহেতু OH লেগে আছে তাহলে এর নামটা যেটা হবে প্রোপান 1 অল। তো তোমাদের এইটুকুর বোঝানোর জন্য আমি বললাম তোমরা এইটা লিখলেই হবে, প্রোপান 1 অল। আচ্ছা, এইবার দেখো অথবার যে কোশ্চেনটা আছে, তো CH3 CH2OH এর একটি সমবায়বের গঠন সংকেত লেখো। এটা দিয়ে দুটো জিনিস তৈরি করা যায়, একটা হচ্ছে এইটা CH3 CH2OH, এটা হচ্ছে ইথানল, দেখতেই পাচ্ছ। এই একই সংকেত ইউজ করে আরেকটা জিনিস করা যায়, CH3O CH3, এটা হচ্ছে ডাইমিথাইল ইথার। দুজনেরই সাধারণ সংকেত হচ্ছে দেখো C2H6O, দুটোরই সাধারণ সংকেত কিন্তু এইটা, একটা ইথানল তৈরি হয় আর একটা হচ্ছে ডাইমিথাইল ইথার তৈরি হয়। তাহলে এই ছিল আমাদের 2017 যে মাধ্যমিক কোশ্চেনটা হয়েছিল তার বিভাগ ক এবং বিভাগ খ এর কোশ্চেন। তো তোমরা একটু ভালো করে উত্তরগুলো দেখো এবং বোঝার চেষ্টা করো। নেক্সট ক্লাসে আমি তোমাদের বাকি যে বিভাগগুলো আছে তার অ্যান্সারগুলো করে দেবো। আজকের মতো